Hello viewers, good morning. Hello and welcome to Focus Study YouTube channel. ইনকাম প্রতিটি মানব জীবনে যেমন ইম্পর্টেন্ট, তেমনি একটি দেশের মান, যশ ও ক্ষমতা সেই দেশের ইনকামের উপর নির্ভরশীল। আজকে আলোচনার বিষয় হলো ইন্ডিয়ান ন্যাশনাল ইনকাম। এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং বিভিন্ন এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সময় নষ্ট না করে চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন, হু কয়েন দ্য টার্ম হিন্দু ওয়েট অফ গ্রোথ? নিম্নলিখিত ব্যক্তিগুলোর মধ্যে কে হিন্দু ওয়েট অফ গ্রোথ এই শব্দটি কয়েন করেছেন? অপশান এ কে সেন, অপশান বি প্রশান্ত চন্দ্র মহালানবিস, অপশান সি রাজকৃষ্ণা, অপশান ডি দাদাভাই নরোজি। তো এই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি রাজকৃষ্ণা। রাজকৃষ্ণা হিন্দু ওয়েট অফ গ্রোথ এই শব্দের সৃষ্টি করেছেন। তো এই ওয়েট দিয়ে কী বোঝানো যেত? ইন্ডিয়ান ইকোনমিতে 1970-এর দশকে যে স্ট্যাগন্যান্ট গ্রোথ ওয়েট ছিল সেটা বোঝানোর জন্য হিন্দু ওয়েট অফ গ্রোথ এর শব্দের প্রচলন হয়েছিল। সো নেক্সট কোশ্চেন, ইন ইন্ডিয়া এগ্রিকালচারাল ইনকাম ইজ ক্যালকুলেটেড বাই হুইচ মেথড? ইন্ডিয়াতে এগ্রিকালচারাল ইনকাম কোন মেথডের সাহায্যে ক্যালকুলেট করা হয়? অপশান এ আউটপুট মেথড, অপশান বি ইনপুট মেথড, অপশান সি এক্সপেন্ডিচার মেথড, অপশান ডি প্রোডাকশন মেথড। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ আউটপুট মেথড। আউটপুট মেথড। সাইমন কুজনেটের মতে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয় তিনভাবে: প্রোডাকশন মেথড, তার যে ইনকাম মেথড এবং কনজামশন মেথড। তাহলে সাইমন কুজনেটের মতে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয় প্রোডাকশন মেথড, ইনকাম মেথড অ্যান্ড কনজামশন মেথডের সাহায্যে। সো নেক্সট কোশ্চেন, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। জিডিপি মিন্স গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ অপশান এ জিডিপি minus indirect tax plus subsidies, option B GNP, that's mean gross national product, minus depreciation, NNP, that is net national product plus depreciation, option D GDP minus subsidies plus indirect tax। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ জিডিপি মাইনাস ইনডিরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ। GDP minus indirect tax plus subsidies. So next question, per capita income. Per capita মানে যে মাথা পিছু ইনকাম, একটা দেশের যে জনগণ থাকে তাদের মাথা পিছু ইনকাম কত সেটা কিভাবে পাওয়া যায়? বাই ডিভাইডিং ন্যাশনাল ইনকাম বাই। ন্যাশনাল ইনকামকে নিম্নলিখিত কোনটা দ্বারা ভাগ করলে পার ক্যাপিটা ইনকাম পাওয়া যায়? অপশান এ টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি, অপশান বি total working population, option C area of the country, option D capital output ratio। তো এই সঠিক অ্যান্সার আসবে টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি। যে কোনো দেশের ন্যাশনাল ইনকামকে যদি টোটাল পপুলেশন দিয়ে ভাগ করা যায় তাহলে কি পাওয়া যাবে? পার ক্যাপিটা ইনকাম পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম? ন্যাশনাল ইনকাম জিনিসটা কি? ন্যাশনাল ইনকাম কাকে বলে? অপশান এ জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, অপশান বি নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, অপশান সি নেট ন্যাশনাল প্রোডাক্টস অ্যাট মার্কেট প্রাইস, অপশান ডি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। তো ন্যাশনাল ইনকাম আমরা কাকে বলবো? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, দ্যাট ইজ কল্ড ন্যাশনাল ইনকাম। আমাদের জাতীয় আয় বলতে বুঝবো নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। তো অন্য একটিভাবে ন্যাশনাল ইনকাম পাওয়া যাবে, সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তো এটা কি? সি মানে হচ্ছে টোটাল কনজামশন এক্সপেন্ডিচার, আই হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, আর জি হচ্ছে টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্স মানে হচ্ছে এক্সপোর্ট আর এম মানে হচ্ছে ইম্পোর্ট। আমাদের দেশ যে জিনিসগুলো সাফিসিয়েন্ট নয় সেগুলো বিদেশ থেকে আমদানি করে, সেটা হচ্ছে
কী বলছে ইম্পোর্ট বলা হয়। আর আমাদের দেশ যে জিনিসগুলো বিদেশে বিক্রি করে সেটা হচ্ছে এক্সপোর্ট। সো রাইট অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভ্যালু অফ অল। জিডিপি বলতে আমরা কী বুঝি? অপশান এ গুডস প্রডিউস ইন অ্যান ইকোনমি ইন এ ইয়ার, এটা গুডস হবে। অপশান বি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ইন অ্যান ইকোনমি ইন এ ইয়ার, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস ইন অ্যান ইকোনমি ইন এ ইয়ার। অপশান ডি ফিনিশ গুডস প্রডিউস ইন এ কান্ট্রি। তো জিডিপি বলতে কোনো একটা দেশে যে বাউন্ডারি সীমার মধ্যে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস ইন ইকোনমি, এক বছরে যে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হবে সেটাকে বলবো জিডিপি, সেটাকে বলবো জিডিপি। তো সঠিক অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন, তো আমরা তো জানলাম যে ন্যাশনাল ইনকাম কাকে বলে। তো ন্যাশনাল ইনকাম এই জিনিসটা কে প্রিপেয়ার করে? ন্যাশনাল ইনকাম কতটা হলো কে নির্ধারণ করে? অপশান এ প্ল্যানিং কমিশন, অপশান বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান সি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, অপশান ডি সেবি। তো ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া আর প্রিপেয়ার্ড বাই, রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস প্রথমে সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বলা হতো সিএসওকে। তো সেটা হয়েছিল 1949 সালে, সেটা এস্টাবলিশ হয়েছিল 1949। আর সিএসওকে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বলা হয়, সেটা হচ্ছে 2 মে 1951। 2 মে 1951 সেটাকে সিএসওর নাম চেঞ্জ করে রাখা হলো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। আগে নাম ছিল সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। আর সিএসও হয়েছে 2 মে 1951। বাকিগুলো আমরা একটু দেখে নিই যে প্ল্যানিং কমিশন কবে হয়। প্ল্যানিং কমিশন প্রথম হয়েছিল 15 মার্চ 1950। 15 মার্চ 1950 হয়েছিল প্ল্যানিং কমিশন। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে হয়েছিল? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল 1 এপ্রিল 1935। 1 এপ্রিল 1935। তাহলে 1 এপ্রিল 1935 হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর সেবি কবে হয়েছিল? তাহলে সেবিটা হয়েছিল প্রথমে সেবি 12 এপ্রিল 1988 সালে নন স্ট্যাটিউটারি অর্গানাইজেশন হিসেবে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 12 এপ্রিল 1988। যখন গভর্নমেন্ট সেটাকে স্ট্যাটিউটারি বা অটোনোমাস বডি হিসাবে মান্যতা দিল সেই সালটা হচ্ছে 13 জানুয়ারি 1992। 13 জানুয়ারি 1992। 13 জানুয়ারি 1992 এটা তখন অটোনোমাস বডিতে পরিণত হলো। এটা খুব ভালোভাবে মনে রাখবে যে সেবি প্রথমে নন স্ট্যাটিউটারি বডি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হয়েছিল 12 এপ্রিল 1988। এবং যখন গভর্নমেন্ট সেটাকে স্ট্যাটিউটারি বা অটোনোমাস বডি হিসাবে মান্যতা দিল তখন সেটা হলো 13 জানুয়ারি 1992। অনেক সময় এটা গুলিয়ে যায়, তো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে এটা। নেক্সট কোশ্চেন, হুইচ সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি কন্ট্রিবিউট লার্জেস্ট টু জিডিপি? নিচে যে 4টি অপশান আছে সেইগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি অবদান রাখে জিডিপিতে? অপশান এ প্রাইমারি সেক্টর, অপশান বি সেকেন্ডারি সেক্টর, অপশান সি টার্সিয়ারি সেক্টর, অপশান ডি পাবলিক সেক্টর। এর সঠিক অ্যান্সার আসবে টার্সিয়ারি সেক্টর। তো টার্সিয়ারি সেক্টর কোনগুলো? টার্সিয়ারি সেক্টর হচ্ছে যে কোনো ধরনের সার্ভিস, ট্রান্সপোর্ট, ব্যাংকিং, এন্টারটেনমেন্ট, ট্যুরিজম ইত্যাদি হচ্ছে টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। আর প্রাইমারি সেক্টর কোনগুলো? প্রাইমারি সেক্টর হচ্ছে এগ্রিকালচার, মাইনিং, ফিশিং ইত্যাদি হচ্ছে প্রাইমারি সেক্টর, মানে প্রাথমিক সেক্টর। আর সেকেন্ডারি সেক্টর কোনগুলো? যেগুলো ম্যানুফ্যাকচার, কনস্ট্রাকশান আর হচ্ছে প্রসেসিং, এটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। ম্যানুফ্যাকচার, কনস্ট্রাকশন আর প্রসেসিং হচ্ছে সেকেন্ডারি সেক্টর।
প্রাইমারি সেক্টর হচ্ছে এগ্রিকালচার, মাইনিং, ফিশিং। আর টার্সিয়ারি সেক্টর হচ্ছে ব্যাংকিং, ট্রান্সপোর্ট, ট্যুরিজম, এন্টারটেনমেন্ট ইত্যাদি হচ্ছে টার্সিয়ারি সেক্টর। ইন্ডিয়ার জিডিপিতে সবচেয়ে বেশি অবদান থাকবে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর। মোটামুটি 60% ইনকাম এই টার্সিয়ারি সেক্টর থেকে এসে থাকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেফিনেটলি মেজর ইন্ডিকেশন অফ গ্রোথ অফ ইকোনমি। একটা ইকোনমির, যে কোনো দেশের ইকোনমির যে গ্রোথ, সেটা কিসের সাহায্যে ইন্ডিকেট করা হয়? রেট অফ জিডিপি গ্রোথ, অপশান বি রেট অফ ইনফ্লেশন, অপশান সি নাম্বার অফ ব্যাংক ইন এ কান্ট্রি, অপশান ডি স্টক অফ ফুড গ্রেন ইন এ কান্ট্রি। তো দেশের জিডিপি গ্রোথ এর সাহায্যে অনুমান করা যায় সেই দেশের গ্রোথ রেটটা কত। যেমন সঠিক অ্যান্সার হচ্ছে রেট অফ জিডিপি গ্রোথ, রেট অফ জিডিপি গ্রোথ। এই লকডাউনে কোভিডের জন্য ভারতবর্ষের জিডিপি গ্রোথ অনেকটাই নিচে নেমে গিয়েছিল। আশা করা যায় সামনে তো অনেক ডেভেলপ হবে। নেক্সট, আজকের আলোচনা এখানেই শেষ। যদি তোমাদের আলোচনা ভালো থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ আস, থ্যাংক ইউ।